হাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকেই বায়োলজি লিঙ্কারে ওয়েলকাম। চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের সালোক সংশ্লেষের অন্ধকার দশা সম্পর্কে। ওকে, এর আগে আমরা আলোক দশা এবং কেমিওসমোটিক হাইপোথিসিস সম্পর্কে পড়েছিলাম। দেখো, অন্ধকার দশার যদি আমরা দেখি তো এই অন্ধকার দশাকে C3 সাইকেলও বলা হয়। C3 সাইকেল কেন বলা হয়? তার কারণ এই দশায় প্রথম যে যৌগটা উৎপন্ন হয় সেটা 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেই কারণে এটাকে C3 সাইকেল বলে। দেখো, এটাকে অন্ধকার দশাকে আমরা এটাও বলেছিলাম যে এটা লাইট ইন্ডিপেন্ডেন্ট দশা, তাই কি না? বা বাংলায় যদি বলি তাহলে বলবো আলোক নিরপেক্ষ দশা। অর্থাৎ অন্ধকার দশায় বিক্রিয়ার জন্য কোনো আলোর প্রয়োজন নেই, ওই কারণে এটাকে আলোক নিরপেক্ষ দশা বলে। তার মানে কি এটা যে অন্ধকার দশা রাত্রেবেলায় ঘটে, দিনের বেলায় ঘটে না? একদমই নয়। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাই পুরো দিনের বেলায় সম্পূর্ণ হয়, আলোক দশাও অন্ধকার দশাও। দেন এটার নাম আমরা কেলভিন চক্রতা বলি। মেইনলি 3 জন সায়েন্টিস্ট ছিল যাদের মধ্যে কেলভিনই প্রধান, কেলভিন, বেনসন এবং ব্যাসাম। ঠিক আছে, মূলত এরা 1956 খ্রিস্টাব্দে তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করে ক্লোরেল্লার মধ্যে এই পদ্ধতিটি আবিষ্কার করেছিল। দেখো, নর্মালি তোমাদের বলেছিলাম যে সালোক সংশ্লেষের আবিষ্কার সম্পর্কে আমরা একটা ডিটেলসে ভিডিও আনবো, ওই কারণে আমি এই আবিষ্কার সম্পর্কে বলছি না। ঠিক আছে, যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় এটা প্রথম কে আবিষ্কার করেছিল, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপাদন হয় এটা প্রথম কে বলেছিল, এগুলো সব আমরা পড়ব। দেখো, এখানে আমরা মেইনলি যেখান থেকে টপিকটা শুরু করব সেটা হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞা। সিম্পল, অন্ধকার দশা কাকে বলবো পুরো লিখব না, আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি যে সালোক সংশ্লেষের যে প্রক্রিয়ায় আলোক দশায় কী উৎপন্ন হয়? আলোক দশায় উৎপন্ন এটিপি, NADPH, ঠিক আছে, NADPH এর সহায়তায় এদিকে কার্বন ডাইঅক্সাইড সংশ্লেষ ঘটবে বা আত্তীকরণ ঘটবে কিসের উপস্থিতিতে? সূর্যালোক এবং ক্লোরোফিল, এবং আলটিমেটলি এই প্রক্রিয়ায় কী উৎপাদন হবে? গ্লুকোজ সংশ্লেষ হবে। সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি যে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা। এই ডেফিনেশনটা তোমরা বই থেকে পড়বে, ইজিলি বুঝতে পারবে, কারণ আমরা অলরেডি পড়ে রেখেছি। দেখো, এই সালোক সংশ্লেষের অন্ধকার দশার যদি আমরা স্থান দেখি, অর্থাৎ কোথায় হয়, তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে এটা ক্লোরোপ্লাস্টের কোথায় হয় বলো? একদম ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম, স্ট্রোমাতে, তাই কি না? দেখো, যদি সালোক সংশ্লেষের অন্ধকার দশার জন্য আমরা প্রয়োজনীয় উপাদানের কথা দেখি, মেইন কি লাগবে, তো এই দশায় অবশ্যই কার্বন ডাইঅক্সাইড লাগছে, জলের সঙ্গে যুক্ত হয়ে আলটিমেটলি গ্লুকোজ সংশ্লেষ করবে, তাই কি না? এবং এছাড়াও আলোক দশায় যে এটিপি উৎপাদন হয়েছিল, এটিপি, NADPH, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট প্রধান উৎসেচক সেটা হচ্ছে রুবিস্কো এনজাইম বা উৎসেচক। দেখো, আমাদের পৃথিবীতে যতগুলো উৎসেচক পাওয়া যায় তার মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এই রুবিস্কো উৎসেচক। এই রুবিস্কো উৎসেচকের কাজ যখন আমরা C2 চক্র পড়ব তখন দেখতে পাবো যে এর পুরো নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অ্যান্ড অক্সিজেনেজ। অর্থাৎ এরা কার্বন ডাইঅক্সাইডকেও গ্রহণ করতে পারে এবং অক্সিজেনকেও গ্রহণ করতে পারে, এই কারণে একে ডুয়েল এনজাইম তা বলা হয়। C2 চক্রের সময় আমরা এটা লিখে দেবো তোমাদের কেন বলা হয়, ঠিক আছে? তো এখানে রুবিস্কো এনজাইমটা মাথায় রাখবে, এবং এখানে আরেকটা জিনিস ব্যবহৃত হয় সেটা হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। এগুলো কি আমরা সব আলোচনা করছি। দেন দেখো, মানে মেইনলি কেলভিন এই আলোক দশাটা আবিষ্কার করেছিল, তাই কি না? কবে বললাম? 1956 খ্রিস্টাব্দে। এর জন্য তিনি তেজস্ক্রিয় কার্বন ব্যবহার করেছিল, এবং তেজস্ক্রিয় কার্বন কত ব্যবহার করেছিল? 14 Cr আইসোটোপ। এবং যে উদ্ভিদদের মধ্যে এই বিক্রিয়াটা করেছিল সেই উদ্ভিদটা ছিল ক্লোরেল্লা। এটা অনেক সময় কোশ্চেনে দেয়, ক্লোরেল্লা উদ্ভিদে। ঠিক আছে,
দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা যদি আমরা মেইন ডিটেলসে দেখি তাহলে এই প্রক্রিয়াটা মোট 4টি ধাপে সম্পন্ন হয় এবং এনসিইআরটিতে 3টি ধাপ বলা রয়েছে। কি কি 4টি ধাপ? 1 নম্বর হচ্ছে তোমার প্রথম হচ্ছে আবদ্ধকরণ। 1 নম্বর হচ্ছে আবদ্ধকরণ। কিসের আবদ্ধকরণ হয়? কার্বন ডাই অক্সাইডের আবদ্ধকরণ হয়। কিভাবে হয় সেটা দেখব আমরা। 2 নম্বর পড়ব যে আবদ্ধকরণ, দেন হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ, বা আমরা সিম্পল বলছি বিজারণ দশা বা বিজারণ ফেজ, রিডাকশান যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে। ঠিক আছে, কিসের বিজারণ হয়? বিজারণ হয় ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, দেন 3 নম্বর হচ্ছে সংশ্লেষ দশা বা সিনথেসিস দশা। কিসের সিনথেসিস বা সংশ্লেষ হয়? আমরা আগে বললাম সেটা হচ্ছে গ্লুকোজ C6H12O6। এবং 4 নম্বর যে আমরা দশাটা পড়ব সেটা হচ্ছে পুনরুৎপাদন দশা, পুনরুৎপাদন দশা বা রিজেনারেশন ফেজ। রিজেনারেশনকে কিসের রিজেনারেশন? সেটা হচ্ছে রাইবোলোজ বিসফসফেটের পুনরুৎপাদন হবে। এটা কেন বাংলা ইংরেজিটা বাকি থাকে? এটা আবদ্ধকরণ মিন হচ্ছে কার্বন ডাই অক্সাইড অ্যাসিমিলেশন। ওকে, দেখো এই 4টা দশার মধ্যে এনসিইআরটিতে যদি দেখি ক্লিয়ারলি এই 3টি দশার কথা বলা হয়েছে। সংশ্লেষটা আলটিমেটলি বিজারণ থেকে যে পুনরুৎপাদন সেই জায়গাটায় দেখা রয়েছে। তাহলে এনসিইআরটিতে যদি দেখি আমরা তাহলে এই 3টে আমাদের রয়েছে। ঠিক আছে, দেখো এই প্রক্রিয়াটা আমরা ডিটেলসে করব। এই যে তোমাদের 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্ট মাথায় রাখবে, আমি তোমাদের শেষে একদম আলোচনা করব। নর্মালি যদি C3 চক্রটা আমরা করতে যাই তো C3 চক্রে একটু আমাদের হিসাবের প্রয়োজন রয়েছে বলে আমি তোমাদেরকে প্রথম কেলভিন কিভাবে চক্রটা সম্পূর্ণ করেছিল সেইভাবে তোমাদের ইন্ট্রোডিউস করার চেষ্টা করব। আশা করি তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আলটিমেটলি অন্ধকার দশার বেসিক জিনিসটা কি। এবার আমরা অন্ধকার দশার মেন C3 চক্রটা পড়ব। আচ্ছা, এখানে আরেকটা আমরা বলতে পারি যে প্রথম স্থায়ী যৌগ এই দশায় কী উৎপাদন হয় সেটা আর পয়েন্ট করছি না, পরের চক্রতে পুরো কমপ্লিট বুঝে যাব। দেখো C3 চক্র যদি আমরা পড়তে যাই তাহলে কেলভিন এই চক্রটাকে C3 চক্র কেন বলেছিলেন? তিনি এই চক্রটা বলেছিলেন তার কারণ প্রথম যে যৌগটা উৎপাদন ছিল সেটা ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবার দেখো তোমরা তোমাদের 11-এর যে 3rd ইউনিট ছিল সেখানে তোমরা বায়োমলিকিউলস বা জৈব অণু বলে একটা চ্যাপ্টার পড়েছিলে। সেখানে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 3 কার্বনযুক্ত কার্বোহাইড্রেট দেখো বইটা খুলে ফসফোগ্লিসারিক অ্যাসিড দেওয়া রয়েছে। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিডকে সিম্পলি ইংরেজিতে PGA লেখা হয়, ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এটা একটা কত কার্বনযুক্ত যৌগ? 3 কার্বনযুক্ত যৌগ। তো কেলভিন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের মাধ্যমে তিনি পর্যবেক্ষণ করে দেখেছিলেন যে C3 চক্রে এই জিনিসটা যে উৎপন্ন হয়েছে এটা 3 কার্বনযুক্ত, এটা তিনি বলে দিতে পেরেছিলেন। এবং তিনি সেই সময় এটাও জানতো যে এটা উৎপন্ন হওয়ার জন্য পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড আসে। ঠিক আছে, দেন কেলভিন এই জায়গাটা কনফিউজ ছিল যে কী এমন জিনিস আছে যে জিনিসের সঙ্গে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে 3 কার্বনযুক্ত যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। তো আমরা যদি নিজেদেরকে কেলভিন মনে করি তাহলে আমরা এক্স্যাক্টলি কী ভাববো যে আচ্ছা ফসফোগ্লিসারিক অ্যাসিডের 3টে কার্বন রয়েছে, কার্বন ডাই অক্সাইড থেকে তো আমরা একটা কার্বন পাচ্ছি, তার মানে এটা এমন একটা যৌগ হবে যার মধ্যে 2টো কার্বন থাকবে। তাহলে 2টো কার্বন প্লাস একটা কার্বন, 3টে কার্বন মিলে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। এক্স্যাক্টলি কেলভিনও এটাই ভেবেছিল এবং তিনি বারবার পরীক্ষার মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করছিল যে এই 2 কার্বনযুক্ত যৌগটা কি এমন হতে পারে। কিন্তু তিনি দীর্ঘ পর্যবেক্ষণের পর বলেছিলেন যে এই যে যৌগ এটা কোনো 2 কার্বনযুক্ত যৌগ নয়, এটা ছিল একটা 5 কার্বনযুক্ত যৌগ। সেই 5 কার্বনযুক্ত যৌগটার নাম হচ্ছে RUBP বা যেটাকে আমরা বলে থাকি রাইবোলোজ
বিশ ফসফেট। দেখো রাইবোলোজ বিশ ফসফেট বলছি মানে কি, রাইবোলোজের মধ্যে দুটো ফসফেট রয়েছে। ওকে, যেমনভাবে তোমাদেরকে বললাম যে ফসফোগ্লিসারিক একটা 3 কার্বনযুক্ত যৌগ, ঠিক এক্স্যাক্টলি তোমরা সেম জায়গায় নিচের দিকে পেয়ে যাবে যে 5 কার্বনযুক্ত যে শর্করা, সেটা হচ্ছে রাইবোলোজ। ঠিক আছে, এর মধ্যে যেহেতু দুটো ফসফেট থাকে বলে বলছি 20 ফসফেট বা আরইউবিপি, রাইবোলোজ 20 ফসফেট। তাহলে এটা একটা কত কার্বনযুক্ত যৌগ? 5 কার্বন। এবার দেখো কেলভিন যখন এই 5 কার্বনযুক্ত যৌগ বলো, তার মানে এখান থেকে আমরা বলতে পারছি এটা 5 কার্বনযুক্ত যৌগ, আর এটা কার্বন ডাইঅক্সাইড এক অণু দিয়ে আমাদের কয়টা কার্বন হলো? 6টা। এই 6টা কার্বন থেকে যদি ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপাদন হয় তাহলে কয় অণু উৎপাদন হবে? এক অণুতে 3টে কার্বন থাকে, তাহলে নিশ্চয়ই 2 অণু উৎপাদন হতে হবে, তাহলে 6টা মিলবে, তাই কি না? তো এরকমভাবে যদি আমরা এটাকে এক অণু ধরে গল্পটা করি না, তাহলে চক্রটা কমপ্লিট হবে না। এই চক্রটা কমপ্লিট করার জন্য আমরা এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য পড়ব। প্রথমে এক অণু C6H12O6, এই এক অণু আমরা তো জানি যে C3 চক্রে আমাদের আলটিমেট প্রোডাক্ট কি উৎপাদন হবে? গ্লুকোজ। তো এই গ্লুকোজ উৎপাদন হওয়ার জন্য এই চক্রটিকে কিভাবে সম্পূর্ণ হতে হবে সেটাই আমরা পড়ব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখবে নর্মালি তোমরা এখান থেকে ডিরেক্টলি শুরু করে দাও, কিন্তু তোমরা যদি এনসিইআরটির পড়ো, আমি যে তোমাদের গল্পটা বললাম যে কেলভিন 2 কার্বনযুক্ত যৌগকে খোঁজার চেষ্টা করেছিল কিন্তু পায়নি, আলটিমেটলি তিনি এই যৌগটাই পেয়েছিল, এটা তোমরা এনসিইআরটি পড়লেই বুঝতে পারবে। আর তোমাদের এটা মনে হতে পারে যে তেজস্ক্রিয় যত দেখবে পরীক্ষা আছে না, সব দেখবে যে 1945 খ্রিস্টাব্দের পরে, অর্থাৎ আমরা জানি সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র কী করেছিল? পারমাণবিক বোমা তৈরি করেছিল। পারমাণবিক বোমায় তেজস্ক্রিয়তা জিনিস ব্যবহার করা হয়। সেই সময় ওই তেজস্ক্রিয় জিনিসগুলোকে বিভিন্ন সায়েন্টিস্টরা কাজে লাগিয়ে এই সমস্ত পরীক্ষাগুলো পর্যবেক্ষণ করেছিল। ঠিক আছে, যাই হোক, এটা একটু পড়ার আমাদের বাইরের টপিক ছিল। আবার এখানে ফিরে আসি। তাহলে দেখো আমরা যদি এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য পুরো কেলভিন চক্রটা করি, তাহলে আমাদের 5 অণু কী নিতে হবে? রাইবোলোজ 20 ফসফেট, 6 অণু রাইবোলোজ 20 ফসফেট নিতে হবে। খুবই ইজি। দেখো এক অণুতে যদি 5টা কার্বন থাকে তাহলে 6 অণুতে কয়টা কার্বন থাকবে? 3টে কার্বন, 5 6 30টা কার্বন, তাই কি না? তাহলে 30টা কার্বন আমরা রাইবোলোজ 20 ফসফেট থেকে পেলাম। আর এখানে আমরা 6 অণু কার্বন ডাইঅক্সাইড নেব। তাহলে যদি বায়ুমণ্ডল থেকে, কার্বন ডাইঅক্সাইডটা কোথা থেকে পাচ্ছি? সেটা হচ্ছে বায়ু থেকে বা বায়ুমণ্ডল থেকে। তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইডে কয়টা কার্বন থাকবে বলো? 6টা কার্বন। তাহলে টোটাল কত কার্বন হলো? 36 কার্বন। এক অণু ফসফোগ্লিসারিক অ্যাসিডে যদি 3টে কার্বন থাকে তাহলে 36টা কার্বন দিয়ে কয় অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড থাকবে? সিম্পল ভাগ করে দেবো, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো? 12 অণু। অর্থাৎ 6 অণু রাইবোলোজ 20 ফসফেটের সঙ্গে 6 অণু কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় 12 অণু 3 × 36, তাই কি না, ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপাদন হবে। আশা করি এই জায়গাটা কারোর বুঝতে অসুবিধা নেই, আমি এই হিসাবটা মিটিয়ে দিলাম, কারণ অনেক কিছু লেখা থাকে দেখতে খারাপ লাগবে বোর্ডে। ক্লিয়ার? এবার দেখো এই 12 অণু গ্লিসারিক অ্যাসিড পরবর্তীকালে কি তৈরি করবে? পরবর্তীকালে তৈরি করবে 1,3,20। আগে বলেছি 20 মানে দুটো ফসফেট আছে, 1,3,20 ফসফোগ্লিসারেট। যদি আমরা এনসিইআরটি দেখি তাহলে গ্লিসারেট লেখা রয়েছে অনেক সময় বা অনেক বই, গ্লিসারঅ্যালডিহাইড তাও দেওয়া থাকে। ঠিক আছে, গ্লিসারঅ্যালডিহাইড একই জিনিস, অ্যালডিহাইড, বা শর্টকাটে এটাকে লেখা হয় PJALD, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, 20 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। ঠিক আছে, BPGA, 20 ফসফোগ্লিসারঅ্যালডিহাইড উৎপন্ন হলো। দেখো কিছু বলার ভাষা নেই। আমি দেখো এখান থেকে যে তোমাদের বললাম ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, দেন পুরো তোমাদের কনসেপ্ট দিয়ে আমি বুঝিয়ে শেষ করে দিলাম। তারপরে আমি গিয়ে দেখছি আমার মোবাইলের যে স্টোরেজ, সেই স্টোরেজ ক্যাপাসিটি ফুল হয়ে গেছে, অর্থাৎ এটা 14 মিনিট মতো ভিডিওটা ক্যাপচার করতে পেরেছে। বাকি যে আমাদের 30 না 32 মিনিট মতো ভিডিওটা ছিল, বাকি অংশ ক্যাপচার হয়নি। আমি দেখো পুরো জিনিসটাই পড়িয়ে তোমাদের শেষ করে দিয়েছি। দেন আমি দেখছি আমার ভিডিওটা অ্যাটলিস্ট এখান থেকে আছে। ঠিক আছে, তো আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে চাইলাম এই কারণে, দেখো যে আমরা সিরিয়াসলি যে কীভাবে এত খাটনি করার পর যখন দেখবে যে তোমার জিনিসটাই পুরো খাটনিটাই বৃথা হয়ে গেছে না, তখন সেকেন্ড টাইম আবার ভিডিও করতে খুব বোরিং লাগে। কিন্তু কোনো প্রবলেম নাই, আবারও তোমাদের জন্য ভিডিও শুরু করছি। আমি পুরোটা মেটাচ্ছি না,
দেখো আমাদের গল্প একদম খুব ইজিলি, আশা করব তোমরা যে এতটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে পারোনি, এগুলো আমি সবই মিটিয়ে দেব। কিভাবে ফসফোগ্লিসারলডিহাইড উৎপন্ন হলো, বা 1,3-বিস-ফসফোগ্লিসারলডিহাইড উৎপাদন হয়েছে, তাই কি না? এটা দেখো, এই জায়গাটা ইম্পর্টেন্ট জিনিস, আমি যেটা শেষের দিকে তোমাদের বলেছিলাম, আমার মনে হয় এটা আগে বলে দেওয়াই ভালো, তো এটা আমি বলছি। তার আগে জাস্ট এই জিনিসটা আগে তোমাদের সঙ্গে মিলিয়ে দিই। তাহলে দেখো, তোমাদের বললাম 1,3, এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখান থেকে একটা ফসফেট নিল প্রতি অণু থেকে, দেন 1,3-বিস-ফসফোগ্লিসারেট বা গ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, তাই কি না? তো এটা দেখো, ফসফোগ্লিসারিক অ্যাসিড আমাদের কয় অণু ছিল? 12 অণু, এবং এটা 3 কার্বনযুক্ত। আর 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিডও 3 কার্বনযুক্ত, তাহলে এটা কত উৎপাদন হবে? 12 অণুই উৎপাদন হবে। আর প্রতি অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হতে একটা ফসফেটের প্রয়োজন, তাহলে 12 অণুর জন্য কয়টা ফসফেট? 12টি ফসফেট। এই কারণে 12 অণু এটিপি লাগবে, তাই কি না? 12 অণু এটিপি আলটিমেটলি 12 অণু এটিপিতে কনভার্ট হবে। ওকে, এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তোমাদের আমরা অন্ধকার দশায় প্রধান উৎসেচকের নাম বললাম রুবিস্কো, এটা আমার তখনই বলা উচিত ছিল। তো এই রুবিস্কো এনজাইমের কাজ কি? এই রুবিস্কো এনজাইমই হচ্ছে বায়ুমণ্ডলের যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, সেই কার্বন ডাই অক্সাইডকে রাইবোলোজ বিসফসফেটের সঙ্গে যুক্ত করছে, দেন তৈরি করছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে কার্বন ডাই অক্সাইড আবদ্ধকরণে প্রধান উৎসেচক কে ভূমিকা পালন করে? রুবিস্কো। ওকে, যাই হোক, আশা করি তোমরা এই যে বিসফসফোগ্লিসারিক কীভাবে অ্যাসিড তৈরি হলো বুঝতে পারলে। এখান থেকে দেখো, এই বিসফসফোগ্লিসারেট বা গ্লিসারেলডিহাইড থেকে তৈরি হবে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, সিম্পলি আমরা যেটাকে বলে থাকি ড্যাপ, DHAP, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটও 3 কার্বনযুক্ত যৌগ। তাহলে এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট বা ড্যাপও কত অণু তৈরি হবে? 12 অণুই তৈরি হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখো বিসফসফোগ্লিসারেটের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হওয়ার পর এই ড্যাপ তৈরি হয়েছে। আর যদি হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে হাইড্রোজেনটা কোথা থেকে পেয়েছে? হাইড্রোজেনটা এই বাবু পেয়েছে NADPH থেকে। ঠিক আছে, তাহলে NADP কিসে বিজারিত হবে? NADP+। এখানে যদি মানে প্রতি অণুতে একটা করে হাইড্রোজেন লাগবে, তাহলে 12 অণুর জন্য আমাদের কত অণু NADPH প্রয়োজন? 12 অণু NADPH প্রয়োজন, যেটা আলটিমেটলি আমরা দেখেছিলাম সালোক সংশ্লেষের আলোক দশায় উৎপাদন হয়, তাই কি না? ATP উৎপাদন হয় আর NADPH। তাহলে সালোক সংশ্লেষের আলোক দশায় যে ATP আর NADPH উৎপাদন হয়, সেটা তোমরা এর ব্যবহারটা বুঝতে পারলে। ওকে, দেন দেখো, এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে এই যে বললাম ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট যে 12 অণু উৎপাদন হলো, এখান থেকে 10 অণু আমরা এইদিকে দিয়ে দেবো। তাহলে ঠিক আছে, এই দিকে আমরা দিয়ে দিলাম 10 অণু, কোনো প্রবলেম নাই। বলো, 10 অণুতে, এক অণুতে যদি 3টে কার্বন থাকে, তাহলে 10 অণুতে কয়টা কার্বন থাকবে? 30টা কার্বন, অর্থাৎ 30টা কার্বন এই দিকে চলে গেল। এবং বাকি 2 অণু, এদিকে যদি 10 অণু দিই, এদিকে 2 অণু থাকলো, বাকি 2 অণু মানে কয়টা কার্বন? অবশ্যই 3 দুগুণা 6টা কার্বন। এই 6টা কার্বন মিলে আলটিমেটলি কি তৈরি করবে? C6H12O6, 6 কার্বনযুক্ত যৌগ গ্লুকোজ উৎপাদন হবে। এর খোঁজের জন্য তো আমরা সালোক সংশ্লেষ পড়া শুরু করেছিলাম। আমরা কি বলেছিলাম? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড আর জল মিলে সূর্যালোকের আলোর উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টে গ্লুকোজ উৎপাদন হয়। এই দেখো, এই গ্লুকোজ, সেই গ্লুকোজকে আমরা কোথায় এসে পেলাম? অন্ধকার দশায় এসে পেলাম, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটের থেকে পেলাম, গ্লুকোজ উৎপাদন হলো। বুঝতে পারলে না? তো আমরা আগেই বলেছি যে এটা আমরা তোমাদের এক অণু গ্লুকোজ কীভাবে পেয়ে যাব, সেই হিসাব করে আমরা এই চক্রটা কমপ্লিট করছি। ঠিক আছে, তাহলে 2 অণু গ্লুকোজ তৈরি করে দিল, বাকি 10 অণু কী করছে? আবার অন্য জিনিস তৈরি করবে। এই দেখো, এই যে 30টা কার্বন, এই 30টা কার্বন যুক্ত যৌগ যদি 5 কার্বন যুক্ত কোনো যৌগ তৈরি করে,
তাহলে 5 কার্বনযুক্ত যৌগ কয় অণু তৈরি করতে পারবে? 6 অণু। তাহলে এখানে তৈরি হবে 6 অণু রাইবোলোজ 5 ফসফেট। ওকে, এটা শর্টকাটে আমরা বলতে পারি রাইবোলোজ 5 ফসফেট। 5 ফসফেট কেন বলছি? তার কারণ এটা এক জায়গাতেই ফসফেট যুক্ত আছে, সেটা 5 নম্বরে কার্বনে, ওই জন্য বলছি 5 ফসফেট। তাহলে রাইবোলোজ 5 ফসফেটের একটা 5 কার্বনযুক্ত যৌগ, তাহলে এটা কয় অণু তৈরি হলো? 6 অণু তৈরি হলো। এবার দেখো রাইবোলোজ 5 ফসফেট আবার আলটিমেটলি তৈরি করবে রাইবোলোজ 20 ফসফেট। 20 মানে কত? দুটো ফসফেট হয়েছে, কিন্তু রাইবোলোজ 5 ফসফেট একটাই ফসফেট রয়েছে। তাহলে আবার এই বাবুরা কোথা থেকে এটিপি পাবে? এই রাইবোলোজ 20 ফসফেট এটিপিটা পেয়েছে, বা ফসফেট কোথা থেকে পাবে? তো এটিপি থেকে। এক অণুর জন্য যদি একটা ফসফেট যাচ্ছে, তাহলে 6 অণু রাইবোলোজ 5 ফসফেট থেকে 6 অণু রাইবোলোজ 20 ফসফেট তৈরি হতে আমাদের 6 অণু এটিপির প্রয়োজন। বলো বুঝতে পারলে না পারলে না? আশা করি একদম ইজিলি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই হিসাব করে যদি আমরা চক্রটা কমপ্লিট করি, তাহলে কি দেখতে পাবো? যে এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য আমাদের এখানে কয় অণু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হলো? তোমরা বলো। কয় অণু এটিপি ব্যবহার হলো এবং কয় অণু NADPH ব্যবহার হলো? তাহলে যদি আমরা সালোক সংশ্লেষের অন্ধকার দশায় এক অণু গ্লুকোজ সিনথেসিস করি, তাহলে এক অণু গ্লুকোজ সিনথেসিস করতে দেখো আমাদের মোট কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়েছিল 6 অণু, তাই কি না? এবং এটিপি প্রয়োজন হয়েছিল এখানে 12 অণু, এখানে 6 অণু। তাহলে 12 আর 6 কত? 18। এবং NADPH এর প্রয়োজন হলো 12 অণু এক জায়গাতেই, তাই কি না? বুঝতে পেরেছো আশা করি। দেন তোমাদের যদি আরেকটা কোশ্চেন বলা হয়, আরেকটা কোশ্চেন যে এক অণু কার্বন ডাইঅক্সাইড ফিক্স করার জন্য, এক অণু কার্বন ডাইঅক্সাইড ফিক্স করার জন্য কয় অণু এটিপি লাগবে আর কয় অণু NADPH লাগবে? তো খুব সহজেই দেখো, 6 অণু কার্বন ডাইঅক্সাইড ফিক্স করতে আমার যদি 18 অণু এটিপি লাগে, তাহলে এক অণু কার্বন ডাইঅক্সাইড ফিক্স করতে কত? 3 অণু এটিপি লাগবে। আর 6 অণু কার্বন ডাইঅক্সাইড ফিক্স করতে যদি 12 অণু NADPH লাগে, তাহলে এক অণু কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন করতে 2 অণু NADPH লাগবে। তোমাদের আমি আরেকটা হিসেব দিচ্ছি যে 3 অণু কার্বন ডাইঅক্সাইড ফিক্স করতে কয় অণু এটিপি আর কয় অণু NADPH লাগবে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের NCERT-তে কিন্তু এক অণু গ্লুকোজের হিসেব দিয়ে এই হিসেবটা দেওয়া রয়েছে। ওকে, তো আশা করি তোমরা এখানে ভালোভাবে বুঝতে পারলে কিভাবে অন্ধকার দশায় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড রুবিস্কো এনজাইম নিয়ে এসে রাইবোলোজ 20 ফসফেটের সঙ্গে যুক্ত করছে, দেন ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে। সেই ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার সাইকেলের মাধ্যমে রাইবোলোজ 20 ফসফেটে ফিরিয়ে দিচ্ছে। তো তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের এই চ্যাপ্টারের শুরুতে তোমাদেরকে এই C3 সাইকেলকে 4টি দশায় ভাগ করেছিলাম। প্রথমে কার্বন ডাইঅক্সাইডের ফিক্সেশন বা আমরা বলছি অ্যাসিমিলেশন, আবদ্ধকরণ। 2 নম্বর কি বলেছিলাম? যে বিজারণ। 3 নম্বর বলেছিলাম সংশ্লেষ এবং 4 নম্বর বলেছিলাম পুনরুৎপাদন। তো এই জিনিসটা আমি তোমাদের মিলিয়ে দেবো, তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে, বাকিটা তোমাদের কাজ কিভাবে তোমরা মনে রাখবে। আশা করি আমরা খুব ইজিলি এটা ডিসকাশন করেছি। ওকে, এই জিনিসগুলো আমাদের দরকার লাগবে না, আমি তোমাদের এখানটাই বলে দিই। ভীষণ ইজিভাবে বলার চেষ্টা করছি। দেখো এই যে প্রথম স্টেজ আমাদের এখানটায় কার্বন ডাইঅক্সাইড অ্যাসিমিলেশন বা আত্তীকরণ হলো না? আর এই কার্বন ডাইঅক্সাইড আত্তীকরণে প্রধান উৎসেচকের ভূমিকা কী? সেটা হচ্ছে রুবিস্কো। কীভাবে কার্বন ডাইঅক্সাইডের অ্যাসিমিলেশন হলো? বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় উপস্থিত, এগুলো সব স্ট্রোমাতে উপস্থিত রয়েছে, স্ট্রোমায় উপস্থিত রাইবোলোজ 20 ফসফেটের সঙ্গে যুক্ত হলো, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হলো। দেখ কী তৈরি হলো? ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো কেলভিন চক্রে প্রথম যে স্থায়ী যৌগটা তৈরি হলো সেটা কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এই ফসফোগ্লিসারিক অ্যাসিড কয় কার্বনযুক্ত? 3 কার্বনযুক্ত। এই কারণে এই চক্রটার নাম হচ্ছে C3 সাইকেল। C3 মানে এমন বিশাল কিছু না। কেলভিন চক্রে প্রথম কি যৌগ উৎপাদন হচ্ছে তার রেসপেক্টে C3। তাহলে এরপরে যখন আমরা C2 C4 চক্র পড়ব, তাহলে কি বুঝবো? C2 চক্র মানে প্রথম স্থায়ী যৌগ 2 কার্বনযুক্ত, C4 মানে প্রথম স্থায়ী যৌগ 4 কার্বনযুক্ত। আশা করি এটা বুঝলে। দেন দেখো এই যে ফসফোগ্লিসারিক অ্যাসিড আলটিমেটলি 20 ফসফোগ্লিসারেট থেকে কিসে তৈরি হলো? ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখলাম এটাই তো আলটিমেটলি তৈরি হলো। আর এটা তৈরি হতে না, এই যে বললাম ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট, এটা তৈরি হতে হাইড্রোজেন আয়ন নিয়ে নিয়েছে না নাইনি? দেখো NADPH থেকে হাইড্রোজেন তো নিয়ে নিয়েছে, এর মধ্যে তো হাইড্রোজেন চলে গেছে, আর NADP+ আলাদাভাবে বিজারিত হয়ে গেছে।
তাহলে যেহেতু এখানে হাইড্রোজেন যুক্ত হলো, কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি হাইড্রোজেন যুক্ত হয় তাহলে সেই বিক্রিয়াটাকে কী বলা হয়? বিজারণ। তাহলে দেখো এখানে 2 নম্বর হয়ে গেল বিজারণ। কার বিজারণ হলো? সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ দশা। তোমাদের বললাম, বুঝতে পারলে তো? যদি বিজারণ না বুঝতে পারো একদম ফার্স্ট ক্লাসে যাও, সালোক সংশ্লেষে আমরা দেখাচ্ছিলাম যে সালোক সংশ্লেষে একটা জারণ বিজারণ দশা, ওখানে আমরা আলোচনা করেছিলাম। বুঝতে পারলে না? পারলে না? তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে যেহেতু হাইড্রোজেন যুক্ত হয়ে ডাইহাইড্রক্সি অ্যাসিড ফসফেট তৈরি করলো, অর্থাৎ এটা বিজারণ হলো 2 নম্বর। 3 নম্বর দেখো, 3 নম্বর এই ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেটের 2 অণু মিলে কী তৈরি করলো? গ্লুকোজ তৈরি করলো, অর্থাৎ গ্লুকোজ উৎপাদন হলো, সংশ্লেষ হলো। এই কারণে এই 3 নম্বরটাকে আমরা বলছি সিনথেসিস দশা। কিসের সিনথেসিস? গ্লুকোজ সিনথেসিস বা সংশ্লেষ দশা। ওকে, যদিও তোমাদের এনসিআরটিতে এই দশাটা উল্লেখ নাই, এটা ইনডিরেক্টলি বলেছে। এবং বাকি 10 অণু, 12 অণুর মধ্যে এদিকে গেল 2 অণু, আর বাকি 10 অণু আবার আলটিমেটলি কী তৈরি করলো? আবার আলটিমেটলি তো রাইবোজোল বিসফসফেটের পুনরায় উৎপাদন করলো বলে এটাকে আমরা বলছি 4 নম্বর আরইবিপি এর পুনরুৎপাদন দশা। তাহলে C3 চক্রকে যে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম, প্রথম বললাম কার্বন ডাইঅক্সাইডের আত্তীকরণ হবে, আত্তীকরণ হলো। দেন বললাম ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ হবে, বিজারণ হলো। দেন বললাম গ্লুকোজ সিনথেসিস হবে, গ্লুকোজ সিনথেসিস হলো। দেন বললাম আরইউবিপি আবার পুনরায় উৎপাদন হবে, পুনরায় উৎপাদন হলো। তো এই ছিল C3 চক্র। আশা করি এর বাইরে তোমাদের কিছু আসবে না। তোমাদের মেইনলি বোর্ড পরীক্ষার জন্য C3 চক্রটা বর্ণনা করতে দিতে পারে, সেক্ষেত্রে তোমরা সংজ্ঞা দিবে, স্থান দিবে, এই চক্রটা বলবে নিম্নলিখিত শব্দ চক্রের সাহায্যে দেখানো হলো, হুবহু লিখে দিবে, ফুল মার্কস দিতে বাধ্য, কারণ এইখানে 3 বা 4-এর বেশি তোমাদের কোয়েশ্চেন দেবে না। রিসেন্টলি যদি দেখো এই কোয়েশ্চেনগুলো আরেকটু মডিফাই করে দেওয়া উচিত, কারণ এরকমই হয়েছে যে তোমাদের স্যারেরা পুরো চক্রটা লিখে দিবে কিন্তু এখানে দিবে না। এখানে হয়তো তোমাকে জিজ্ঞাসা দিবে যে কত NADP লাগবে, এখানে কত NADPH লাগবে, এখানে কি লাগবে, এগুলো তোমাদের জিজ্ঞাসা দিয়ে দিবে, দিয়ে তোমাকে পূরণ করতে বলতে পারে। এরকমভাবে আসতে পারে। যেভাবেই কোশ্চেন আসুক না কেন, এটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আশা করি আমাদের কোনো কিছুতেই আটকাবে না। ওকে, আর শেষে যেটা তোমাদের বলেছিলাম যে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো 8001679059। আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করার, বিশেষ করে ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য, যেন তোমাদের বায়োলজি রিলেটেড কোনো প্রবলেম হলে তোমরা আমার সঙ্গে ইজিলি কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করো, তাহলে আমার রিপ্লাই দিতে সুবিধা হবে, কারণ ফোনে তোমরা অনেক সময় পাবে না, আমি বেশিরভাগই সময় বাড়ির বাইরে থাকি, ফোন রিসিভ করাও সম্ভব হয় না। হ্যাঁ, আর স্পেশালি আমি বলবো যদি তোমরা কেউ রঘুনাথগঞ্জের স্টুডেন্ট হও বা লালগোলা, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদের এরিয়া যারা হবে তারা নামগুলো বুঝতে পারবে, তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। আমি তোমাদের সঙ্গে সবসময় পাশে থাকবো, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে লাইভ তোমাদের সঙ্গে দেখাশোনা করার মাধ্যমেও তোমাদের ডাউট ক্লিয়ার করে দিতে পারবো। ওকে, এবং তোমাদের যদি কন্টেন্টের মধ্যে আরও মনে হয় যে স্যার আরেকটু আপডেট করুন, তাহলে অবশ্যই আমি করবো, কিন্তু আমি এমনভাবে পড়াচ্ছি যেন তোমাদের অ্যাটলিস্ট নিট না আটকায়। তাহলে ক্লাস 11-এ পড়ছো, তুমি নিটের এক্সাম ক্লিয়ার করতে পারছো, মানে তোমার আর অন্য কিছু দেখার দরকার নেই, বাকি যে কোনো এক্সাম তুমি ক্লিয়ার করতে পারবে 11-12 লেভেলে। ওকে, তো আশা করবো তোমরা বায়োলজি লিঙ্কারকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে থাকবে, এবং দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ।